তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবু সহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায় আপিল বিভাগেও বহাল, রাষ্ট্রপক্ষের আপিল খারিজ। অশালীন মন্তব্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিক্ষোভ, ছাত্রদল থেকে মিলনকে বহিষ্কার, ব্যবস্থার আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। পর্যবেক্ষণে আপিল বিভাগ বলছে, একই দিনে একই ম্যাজিস্ট্রেটের কাছে ৩ আসামির জবানবন্দি নেওয়া ছিল অস্বাভাবিক ঘটনা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার সকালে এ রায় ঘোষণা করেন। গত বছরের ১ ডিসেম্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে দেন হাইকোর্ট। পরে ১৯ মার্চ এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত ২টি মামলারই রায় দেয়। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ছিল সবগুলো ডিসমিস হয়েছে, অর্থাৎ হাইকোর্ট বিভাগের যে রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। রায়ে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ন্যায় বিচার পেয়েছেন। শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলে রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সকালে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি জানান, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এদিকে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে জুলাই ৩৬ হলের ছাত্রীরা। বুধবার রাত ১১:১৫টার দিকে হলের সামনে অবস্থান নিয়ে তারা ৩ দফা দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় ছাত্রীরা ইফতিজারের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না বলে নানা স্লোগান দিতে থাকে। দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের শাহ মাকদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি অভিযুক্ত আনিসুর রহমান মিলনের স্থায়ী বহিষ্কার, মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, এছাড়া সাইবার বুলিং সেল গঠন এবং ফেসবুকে যাবতীয় অশালীন মন্তব্যে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা। প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা হলে ফিরে যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান জানান, প্রক্টোরিয়াল বডি থেকে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। সোহাগ পরিবহন কর্তৃপক্ষের অভিযোগ, গত রাত ১১টার দিকে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা বিল্লাল হোসেন তালুকদারের নেতৃত্বে এই হামলা হয়। এতে পরিবহনটির বেশ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ধূমপান নিয়ে কথা কাটাকাটির জেরে হঠাৎ করেই এই হামলা হয়। কাউন্টার ভাঙচুর ও পরিবহন কর্মীদের মারধর করা হলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটির সময় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। হামলাকারীদের দ্রুত আটকের আশ্বাস দিয়েছে পুলিশ। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা কাঁচা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বহু দোকান। সর্বশান্ত হয়ে পথে বসেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা, দোকানদাররা আর ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৫:৩০টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের লিলিহান শিখা দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকান ও স্থাপনায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়। আগুনের তীব্রতা আরও বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট 5টি ইউনিট ও স্থানীয়দের প্রায় ১.৫ ঘণ্টা চেষ্টায় সকাল ৭:২০ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে বসতে প্রস্তুত রাশিয়া। জানিয়েছেন,
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার এই আহ্বান প্রত্যাহার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বুধবার চীনের তিয়েনানমেন স্কোয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজের পর এই মন্তব্য করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, বৈঠকের জন্য যে কোনো সময় মস্কোয় আসতে পারেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বৈঠকের সম্ভাবনা এখন কখন নাকচ করেনি ক্রেমলিন, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসার মতো পরিস্থিতি কখনো তৈরি হয়নি বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট। একই সাথে তিনি হুঁশিয়ার করেছেন, রাশিয়ার দেওয়া চুক্তিতে রাজি না হলে ইউক্রেনে সর্বোচ্চ সামরিক অভিযান চালানো হবে। এদিকে প্রেসিডেন্ট পুতিনের এই আহ্বান প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বলেছেন, যুদ্ধের অবস্থা না বুঝেই রুশ প্রেসিডেন্ট এমন আহ্বান করেছেন। জেলেনস্কির সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আশাবাদী ছিল ইউরোপীয় নেতারা, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টের এমন ঘোষণার পর তিনি মনে করেছেন দেশটির স্পষ্টত ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো বৈঠক চায় না। এবারে আন্তর্জাতিক আরো প্রসঙ্গ। পর্তুগালের রাজধানী লিসবনের বিখ্যাত কেবল রেলওয়েতে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে অন্তত 15 জন নিহত হয়েছে। আহত 18 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। আহত ও নিহত ব্যক্তিদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে। স্থানীয় সময় বিকেল 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে। লিসবন শহরটি 7টি পাহাড়ের উপর অবস্থিত। এজন্য পাহাড়ের ওপর থেকে নিচে এবং নিচ থেকে ওপরে পারাপারের জন্য শহরের বিভিন্ন অংশে কেবল ট্রেন চালু আছে। ট্রেনটি দ্রুত গতিতে পাহাড় থেকে নিচে নামার সময় রেলপথের একটি তার আলগা হয়ে পড়ে, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে কাছের একটি ভবনের সাথে ধাক্কা খায় ট্রেনটি। এরপর ট্রেন থেকে বগি আলাদা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা বাহিনী এবং উদ্ধার কর্মকাণ্ড শুরু করে। বুধবার রাতে লিসবনের হাসপাতাল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন লিসবনের সিটি মেয়র কার্লোস মোয়েদা। যে কোনো পরিস্থিতিতে ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। ভয়াবহ এই দুর্ঘটনার পর আজ বৃহস্পতিবার থেকে পর্তুগালে 3 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।